নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, এখন আপনারা শুনছেন তিয়াশার গল্পের বৈঠক থেকে গল্প পাঠ। তিয়াশার গল্পের বৈঠকের আজকের নিবেদন সর্বভুকে মহাবিপদ। লিখেছেন প্রণবেশ চক্রবর্তী। শুরু করছি আজকের গল্প পাঠ, সর্বভুকে মহাবিপদ। রসগোল্লার সাথে টুকলুর পরিচয় অনেক কালের। মাটির ভাঁড়ে রসগোল্লা দেখলেই সে দুটো হাত সামনের দিকে ছড়িয়ে দিয়ে পা দুটোতে জোর কদমে ঝাঁকুনি লাগিয়ে আনন্দে লাফিয়ে উঠত। সেসব কি আজকের কথা? তখন তার বয়স ছিল মাত্র 3 বছর। টুকলুর বয়স এখন কতই বা হবে? এর মধ্যে কতবার যে তার সাথে রসগোল্লার চোখাচোখি হয়েছে তা বলে শেষ করা যাবে না। মাটির ভাঁড়ে যদি রসগোল্লা থাকে তাহলে সেই ভাতটাও কেমন সুন্দর দেখায়। টুকলু যখনই রসগোল্লার দিকে তাকিয়ে হাসে, তখন যেন রসে ভরা রসগোল্লাগুলো টুকলুর দিকে তাকিয়ে মিষ্টি মিষ্টি হাসে। মাঝে মাঝে টুকলুর মনে হতো, এমন যদি হয় যে একটা বিরাট পুকুর, যে পুকুরে জল নেই, আছে রস, আর সেই রসে নানা সাইজের রসগোল্লা ভাসছে। আহা, এমন কেন হয় না? এসব ভাবনা চিন্তা তাকে প্রায় ডুবিয়ে রাখত। তবে এসব কথা সে কাউকে বলতো না। একবার তার মা রেগে গিয়ে বলেছেন, লেখাপড়া কিচ্ছু করিস না, পরীক্ষায় তো একেবারে রসগোল্লা পাবি। শুনে ইস্তক তার আনন্দ আর ধরে না। তবে আর বেগার লেখাপড়া করে আর কি হবে? পড়াশোনা না করলে যদি রসগোল্লা পাওয়া যায়, তবে আর পড়াশোনা করার এই ঝামেলা কে পোয়ায়? অবশ্য শেষ পর্যন্ত কান লাল করে এবং রসগোল্লা ভরা মুখের মতো বেজার মুখ করে টুকলু বুঝেছিল, পরীক্ষায় রসগোল্লা প্রাপ্তিটা নিছকই বিড়ম্বনা। রসগোল্লা ভালো, কিন্তু গরম রসগোল্লা যে আরো ভালো, এটা সে হঠাৎ একদিন জেনে গেল। একদিন রাত্রে মহাকালী মিষ্টান্ন ভাণ্ডারে মায়ের সাথে সে রসগোল্লা কিনতে গেল। গিয়ে শুনলো গরম রসগোল্লা আছে। সে আবার কি? একটা মুখে দিয়েই সে বুঝে গেল, রসগোল্লা ভালো, কিন্তু গরম রসগোল্লা আরো ভালো। সেই থেকে মহাকালের দিকে টুকলুর আকর্ষণ দ্বিগুণ বেড়ে গেল। একদিন স্কুল থেকে ফেরার পথে সে সোজা হাজির হলো মহাকালী মিষ্টান্ন ভাণ্ডারের সামনে। একটা 10 পয়সা বাড়িয়ে দিয়ে বলল, একটা গরম রসগোল্লা দাও তো। এই কথা শুনে কাঁচের ঘেরা জায়গায় বসা দোকানদারের সে কি হাসি! মহাকালীর রঙের মতো গায়ের রং কালো, ইয়া মোটা গোপ, একটা উপুর করা গামলার মতো ভুঁড়ি, মাথায় টাক এবং নাকের ঠিক নিচেই একজোড়া ঝাঁটার মতো গোপ। এই হচ্ছে দোকানদার। দানাদারের মতো চোখ পাকিয়ে হাসছে। হাসছে তো হাসছেই, হেসেই যাচ্ছে। কখনো তার ভুঁড়ি নাচছে, কখনো বা তার ভুরু নাচছে, আর সে হাসছে। এ আবার কি হলো? টুকলু গরম রসগোল্লার মতো চুপসানো চোখ করে ভাবে, কারুর যেমন কাতুকুতুতে হাসি হয়, কারুর আবার গরম রসগোল্লার নাম শুনলে হাসি পায়। এমন তো জানা ছিল না। অবশ্য কতটুকুই বা সে জানে। সন্তোষের কুকুর যে ভেউ ভেউ করে না, বলে ভালো, এও তো সে জানতো না। মাত্র সেদিন জানলো, তার কাকা তাকে বললেন বলে জানলো। সন্তোষ হচ্ছে পাগল, এই তার পরিচয়। টুকলুদের বাড়ির আশেপাশে ঘুরে বেড়ায়, নানা সাজে, নানা বেশে, নানা রূপে। আর তার চারপাশে থাকে এক পাল কুকুর। হঠাৎ হঠাৎ এই কুকুরগুলি বিকট স্বরে গলা কাঁপিয়ে কাঁপিয়ে সাইরেনের মতো ডাক ছাড়ে। কাকা বলে, ওরা সন্তোষকে জিজ্ঞাসা করে, ভালো? সাইরেনের মতন গলা কাঁপিয়ে কুকুরের এই প্রশ্ন। উত্তরে সন্তোষ বলে, ই। এ ঘটনা তারও জানা ছিল না। কাকা বললেন বলে তবেই জেনেছে। এখন জেনেছে, তাই বুঝতে আর কোনো অসুবিধা হয় না আর। কিন্তু গরম রসগোল্লার নাম শুনলে রসগোল্লার দোকানদার
এমন ঘটোৎকচের মতো হাসে, এটা সে এই প্রথমই জানল। টুকলু দাঁড়িয়ে আছে দোকানদারের দিকে তাকিয়ে। তাছাড়া আর কি বা করে? এমন অবস্থায় কি বা করা যায়? আস্তে আস্তে হাসির বেগ কমল দোকানদারের। টুকলু যেন হাঁপ ছেড়ে বাঁচল। কিন্তু হাসি থামার পর দোকানদার যা বলল তাতে তার চক্ষু চড়ক গাছ। দোকানদারের কথা সে তখন চোখের সামনে শুধু ফুচকা আর দই বড়াই দেখছে, আর কিছুই ভেবে পাচ্ছে না। দোকানদার বলল, খোকা, 10 পয়সায় গরম রসগোল্লা চাও তো সোজা হবুচন্দ্র রাজার দেশে চলে যাও। এক পা দুপা করে টুকলু মহাকালীর দোকান থেকে চলে এলো ঠিকই, কিন্তু মাথায় শুধু মাকড়সার জালের মতো চিন্তা, চিন্তা আর চিন্তা। হবুচন্দ্র রাজার দেশটা কোথায়? কোথায় গেলে পাবে? একবার ভাবলো সন্তোষ পাগলকে জিজ্ঞাসা করবে। সন্তোষ তো অনেক দেশে ঘুরে বেড়ায়, অনেক লোকের সঙ্গে দেখা সাক্ষাৎ করে, সে নিশ্চয়ই বলতে পারবে হবুচন্দ্রের সেই রাজত্বের ঠিকানা। আবার ভাবলো সন্তোষ তো পাগল, সে কি করে এই সমস্ত খবর রাখে? তারপর কাকার কথা মনে হলো। কাকা তো হংকং, ব্যাংকক এসব বিভিন্ন দেশ ঘুরে এসেছেন। তিনি কি হবুচন্দ্রের দেশে গিয়েছিলেন? বাবা অবশ্য জানতে পারেন, খবরের কাগজে কাজ করেন, খবর নিয়েই তো কারবার, কত দেশের কথা মগজে গুজে রাখেন। কিন্তু বাবাকে জিজ্ঞাসা করলেই তো হাজারো প্রশ্ন। এসব ভাবতে ভাবতে ফুটপাত ধরে আসছে। মাঝে মাঝে পিছন ফিরে মহাকালের দোকানটাকে দেখছে। আচমকা থমকে দাঁড়ালো সে। রাস্তা জুড়ে একজন লোক দাঁড়িয়ে, কেমন যেন চোখের চাউনি তার। ভাবলো এ আবার কে, কি চায়? লোকটা চোখে চোখ রাখতেই সে ফিক করে হাসলো। লাল লাল ছোপ ধরা দাঁত আর নাকের ডগাটা যেন একটা কদম ফুল। লোকটাকে টুকলুর মোটেই ভালো লাগলো না। সে একবার ভাবলো দৌড়ে পালাবে, কিন্তু পালাবে কেমন করে? লোকটা যে পথ আগলেই দাঁড়িয়ে আছে। এবার সে অচেনা লোকটার ঠোঁট দুটো ফাঁক হলো। বলল, কি খোকা, হবুচন্দ্র রাজার দেশে যাবে? কথাটা বলেই হে 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 করে বিশ্রী রকমের হায়নার হাসি হাসছে নাকে। টুকলু কোনো রকমের নিজেকে সামলে নিল। আর একটু হলেই ফুটপাতের উপর ফুটবলের মতন গড়িয়ে পড়তো। এও কি সম্ভব? লোকটা তার মনের কথা জানলো কেমন করে? সে তখন জিলিপির মতো চোখ দুটোকে ঘুরিয়ে ঘুরিয়ে ভাবছে, আর লোকটা তার দিকে তাকিয়ে অমৃতির মতন হাসছে। আবার সে বলল, হবুচন্দ্র দেশে যাবে তো? আমিই তোমাকে নিয়ে যাব, কোনো চিন্তা নেই। সে দেশটা কোথায়? বিড়বিড় করে টুকলু জানতে চায়। আরে, সে দেশটা অনেক দূর। এখান থেকে ট্রেনে চেপে দিল্লি, দিল্লি থেকে প্লেনে চেপে বোম্বাই, বোম্বাই থেকে জাহাজে চেপে মাদ্রাজ, মাদ্রাজ থেকে আবার ট্রেনে চেপে কলকাতা, কলকাতা থেকে বাসে চেপে শিলিগুড়ি, শিলিগুড়ি থেকে ট্রেনে চেপে জলপাইগুড়ি, জলপাইগুড়ি থেকে বাসে চেপে গারো পাহাড়। থামুন থামুন থামুন, প্রায় চিৎকার করে লোকটার কথা থামিয়ে দেয় টুকরু। বলে, সে তো অনেক দূরের রাস্তা, একেবারে খাস্তা রাস্তা, সস্তা নয় তো মোটেই। লোকটা সে আগেকার মতনই মিটমিট করে হাসতে থাকে। বলে, কোনো চিন্তা নেই, বেশি খরচ হবে না, আমি তোমাকে নিয়ে যাব। আমাকে নিয়ে যাবেন? সত্যি বলছেন? টুকলু আনন্দে ফুটপাতেই লটপট করে ঘুরপাক খায়। শোনো খোকা, লোকটা বেশ গম্ভীর হয়, চারদিকে একবার দেখে, রুমাল দিয়ে মুখটা একবার মুছে নেয়। বলে, এসব কথা কাউকে বলবে না, একেবারে মুখের তালা চাপি মেরে বসে থাকো। কাল এ সময় 100টা টাকা বাগিয়ে নিয়ে চলে এসো। তারপর চলো দুজনে মিলে কদিন পেট ভরে রসগোল্লা খেয়ে আসি। লোকটা সেই মিটমিটি হাসিতে ভরপুর হয়ে ওঠে।
কিন্তু বাড়িতে তো সবাই ভীষণ রেগে যাবে। টুকলু সভায় নিবেদন করে, কে রেগে যাবে? প্রভুচন্দ্র রাজার নাম শুনলে সবাই দেখবে একেবারে চুপচাপ হয়ে থাকবে। লোকটা টুকলুকে সাহস দেয়। টুকলু দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে থাকে। ভাবনার আর শেষ নেই, শুধু ভাবছে, শুধু ভাবছে। লোকটা আবার মিহি সুরে বলে, শোনো, কাল ঠিক এই রকম সময় টাকাটা নিয়ে সাবধানে এখানে চলে এসো, আমি তোমার জন্য অপেক্ষা করে থাকবো। টুকলু মাথা হেলিয়ে সম্মতি জানায়। তারপরে সেই লোকটা টুকলুকে একটু আদর করে হন হন করে এগিয়ে যায়। টুকলুও কেমন যেন অবশ চোখে সাত পাঁচ ভাবতে ভাবতে চলে। আরো কিছুটা এগিয়ে যায় সে গ্রামের পথ ধরে। দু এক পা এগোতেই একজন কৃষকের দেখা পেল সে। সে কৃষক টুকলুকে দেখে অবাক চোখে তাকিয়ে থাকে। টুকলু তাকেই জিজ্ঞাসা করে, হ্যাঁ ভাই, এখানে খাবার দোকান কোথায় পাবো? প্রশ্নটা শুনেই সেই লোকটা একেবারে হাত পা ছুড়ে লাফ দিল, তারপর জড়িয়ে দিল এক দৌড়, ভীষণ দৌড়, একেবারে দৌড়ের মতন দৌড়। ব্যাপার স্যাপার দেখে টুকলু কেমন ঘাবড়ে গেল। এদিকে খিদেটাও তার বেড়ে যাচ্ছে। পেটের মধ্যে তখন রীতিমতন গন্ডগোল। এগিয়ে যায় সে বাজারের দিকে। বাজারে ঢুকে দেখে দোকান সব সাজানো, আর সব দোকানদারই তার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। কোনো রকমে নিজেকে সামলে নিয়ে সে গিয়ে হাজির হলো একটা মিষ্টির দোকানের সামনে। সে দোকানে চিড়ে, মুড়ি, রসগোল্লা, বাতাসা, মুরগি, সন্দেশ ইত্যাদি সবকিছুই পাওয়া যায়। হঠাৎ টুকলুর মাথায় গরম রসগোল্লার কথাটা কিলবিল করতে থাকে, কিন্তু 10 পয়সায় গরম রসগোল্লা খাবার কথা ভাবতে পারে না। মহাকালীর মহা হাসির কথায় মনে পড়ে যায় তার। দোকানদার টুকলুকে দেখে কেমন যেন ইনিয়ে বিনিয়ে জিজ্ঞাসা করে, কি চাই তোমার? রসগোল্লা কত করে? টুকলু প্রশ্ন করে। 1 পয়সা করে। গরম রসগোল্লা কত করে আবার? জানতে চায় সে। 1 পয়সা করে? ই আবার কেমন কথা? 1 পয়সা করে রসগোল্লা? সে যে রসগোল্লাই হোক না কেন, গরম কিংবা ঠান্ডা। টুকলু মনে মনে ঠিক করে ফেলে 10 পয়সায় 10টা রসগোল্লা খাবে। তবু একবার জেনে নিতে চায়, আচ্ছা, মুড়ি কত করে? 1 পয়সা করে। দোকানদার যেন কৃতার্থ হয়। চিড়ে কত করে? টুকলু আবার বলে, 1 পয়সা করে। দোকানদার আগের মতোই বলে। সন্দেশ কত করে? টুকলু একটু উপর দিকে হাত তোলে। 1 পয়সা করে। এসব শুনে টুনে টুকলু বেশ বিপাকেই পড়ে। এই যে 1 পয়সার পালা, মুড়ি 1 পয়সা, রসগোল্লা 1 পয়সা, চিড়েও 1 পয়সা, তাহলে আর চিড়ে খাবে কেন? খেতে হয় রসগোল্লাই খাও, খেতে খেতে গোল্লাই যাও। আর রসগোল্লাই যদি খেতে হয় তাহলে ঠান্ডা খাবে কেন? ঠান্ডা হলে তো কুলপিই খাবে। রসগোল্লা খেতে হলে গরম গরমই খাবে। একেবারে পাক্কা কথা, একেবারে কথার মতন কথা। টুকলু একবার দোকানদারকে দেখে, ভালো করে দেখে, মানে বুঝে নিতে চায় সে লোকটা সন্তোষের মতো পাগল কিনা। লোকটার রোগাপটকা চেহারা, সেই মহাকালীর মতন মহাদেহ নয়। মিষ্টির দোকানে আবার রোগা লোক থাকে নাকি? যারা সন্দেশ বানায়, যারা সন্দেশ বেচে, সবাই তো ভীম ভবানী। এ তবে কেমন লোক? দোকানদার পয়সা নেবার জন্য হাত বাড়ায়। টুকলু পয়সাটা এগিয়ে দেয়, বলে, গরম রসগোল্লা দেবে। একটু বাদেই দোকানদার 1 ভাঁড় গরম রসগোল্লা টুকলুর হাতে এগিয়ে দেয়। একেবারে তাজ্জব কাণ্ড, 10 পয়সায় 1 ভাঁড় রসগোল্লা! এ আবার ম্যাজিক নয় তো? ম্যাজিকে তো অনেক কিছুই হয়, অথচ কিছুই হয় না। এসব আবার ম্যাজিকের রসগোল্লা নয় তো? আচ্ছা, দেখাই যাক। সে ভাবলো, হাত বাড়িয়ে ধরে নিল ভাতটা। তারপর বেশ রসিয়ে রসিয়ে রসগোল্লা খেতে থাকে সে। রসগোল্লা খেতে খেতেই গোল শুনল সে। বাজারে ভীষণ গোল, মানে গন্ডগোল, একেবারে হই 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 কাণ্ড। একটা ইয়া মোটা লোক
প্রায় গড়িয়ে গড়িয়ে টুকলুর কাছে এসে হুমড়ি খেয়ে পড়ল। টুকলু চমকে ওঠে। এ আবার কে? লোকটা হাঁপাতে হাঁপাতে বলে, যা খাও 1 পয়সা। এই কারবার দেখে এখানেই আমি থেকে গেছি। শুধু খাও, যত খুশি খাও। খেতে খেতে এখন আর নড়তে পারি না। আপনার নাম কি? টুকলু শেষ রসগোল্লার ফুটবলের মতো মুখের মধ্যে পুরে দিয়ে প্রশ্ন করে। আমার নাম সর্বভুক খাদক। নামটা কেমন? লোকটা অনেকটা এগিয়ে এসে জানতে চায়। দারুণ নাম। নামের সাথে দামের মিলও দারুণ, টুকলু বলেই ফেলে। ইতিমধ্যে গোলমালটা আরো বেড়ে গেছে। ব্যাপার কি? এত কেন ঝামেলা? সর্বভুক খাদক বলল, ব্যাপার তেমন কিছু নয়। একটা লোক শীত কেটে চুরি করতে গিয়েছিল। শীত কাটা কি সাঁতার কাটার মতো? টুকলু জানতে চায়। ওহো, তুমি শীত কাটা জানো না? কি করেই বা জানবে? শীত কাটতে হয়নি তো কখনো। সর্বভুক বিগলিত হাসিতে ফেটে পড়ে। কোনো বাড়ির দেওয়াল কেটে ঘরে ঢুকে চুরি করাকে বলে শীত কাটা। বুঝেছ? বুঝেছি। টুকলু বিজ্ঞ হয়। তারপর কি হলো? চোরটা শাবল দিয়ে শীত কেটেও ছিল, কিন্তু মাথা গুলিয়ে ঘরে ঢুকতে গিয়ে চোরটা দেয়াল চাপা পড়ে মারা যায়। এখন প্রভুচন্দ্র রাজার পাইক বরকন্দাজরা এসে বাড়ির মালিককে গ্রেপ্তার করেছে। সে কি? বাড়ির মালিককে কেন? টুকরো বুঝতে চায়। আরে বাবা, বাড়ির দেওয়াল ভালো ছিল না বলেই তো চোরটা চাপা পড়েছে, মারা গেছে। প্রভুচন্দ্র রাজার বিচারে বাড়ির মালিককে 100 ঘা বেত মারার ব্যবস্থা হয়েছে। একটু বাদেই প্রভুচন্দ্র রাজা এবং গবুচন্দ্র মন্ত্রী বাজারে আসছেন। তাদের সামনে প্রকাশ্যে শাস্তি দেওয়া হবে। সময় হয়ে গেছে। ওই বাড়িওয়ালাকে ধরে এনেছে এখানে, তাই গোলমাল হচ্ছে। সর্বভুক সর্ব ব্যাপারটা বুঝিয়ে দেয়। কথা শেষ হয় না, গোলমালটা আরো বেড়ে যায়। খাদক বলে, ওই বোধ হয় রাজা হবুচন্দ্র এলেন, চলো দেখে আসি। সর্বভুকের রসগোল্লা মার্কার চেহারাটা এগিয়ে যায়। টুকলুও যায় সেই সঙ্গে। ভিড়ের মধ্যে থেকে একটু ফাঁক দিয়ে টুকলু দেখে দুটো সিংহাসন পাতা হয়েছে একটা বেদির উপর। বড় সিংহাসনটায় রাজা হবুচন্দ্র বসে বসে ঘুমোচ্ছেন, আর পাশের ছোট সিংহাসনটায় গবুচন্দ্র মন্ত্রী বসে বসে হাই তুলছেন, আর সব পাইক বরকন্দাজরা তুড়ি দিয়ে চলেছে। এমন সময় রাজা থরমর করে লাফিয়ে উঠলেন, বললেন, সে কি, এখনো চাবুক মারা হয়নি? আমি সবাইকে চাবুক মারব। একটা লোক দুহাত জোর করে রাজার পায়ে গিয়ে পড়ল। বলল, মহারাজ, রাজাধিরাজ, আপনি হচ্ছেন পৃথিবীর সেরা রাজা, তাই বিশ্বকবি রবীন্দ্রনাথ আপনার কীর্তিকে অক্ষয় করে রেখেছেন জুতো আবিষ্কার আর হিং পিং ছট লিখে। হঠাৎ গবুচন্দ্র মন্ত্রী হেঁকিয়ে উঠলেন। বিশ্বকবি রবীন্দ্রনাথ আবার কে? কোথায় থাকে? কি খায়? কি করে? রাজার ঘুমটাও আবার ভেঙে গেল। চিৎকার করে বললেন, গবুচন্দ্র মন্ত্রী, গবুচন্দ্র মন্ত্রী, একেবারে চুপ থাকো। তুমি বেটা জুতো আবিষ্কার না করে আমাকেই ঘরে ঢুকিয়ে আটকে রেখেছিলে, মনে নেই? আবার কথা বলছো? বেশি কথা বললে তোমাকেই চাবুক লাগাবো। ওকে বলতে দাও, আমার ওসব কথা শুনতে ভালো লাগে। সেই লোকটা আবার হাত জোর করে বলতে থাকে, মহারাজ, আপনি হচ্ছেন রাজার রাজা। আপনি বিচার করে দেখুন, আমার ঘরের দেওয়াল চাপা পড়ে চোরটা মারা গেছে ঠিকই, কিন্তু দেয়াল তৈরি করেছিল কর্কটচন্দ্র মর্কট। সে ভালো করে দেয়াল তৈরি করেনি বলেই তো চোরটা মারা গেছে। কথা শুনতে শুনতে রাজা ঘুমিয়ে পড়েছিলেন। আবার আচমকা জেগে উঠলেন, হুঙ্কার ছেড়ে বললেন, এই লোকটা নির্দোষ, ওকে ছেড়ে দাও। ওই কর্কটচন্দ্র মর্কটকে ধরে নিয়ে এসো, ওকেই 100 ঘা বেত মারো। সঙ্গে সঙ্গে রাজার পাইক ছুটে গিয়ে ধরে নিয়ে এলো কর্কটচন্দ্র মর্কটকে। কাঁদতে কাঁদতে কর্কট এলো, এসেই লুটিয়ে পড়লো হবুচন্দ্রের চরণে। রাজা হাঁক দিলেন, কে রে? আবার ঘুম ভেঙে যাওয়াতে রাজা একেবারে অগ্নিশর্মা। আবার সঙ্গে সঙ্গে নাক ডাকিয়ে ঘুমোতে থাকেন। আগে মহারাজ, মহারাজার রাজা, আমি আপনার দাসানুদাস।
কর্কটচন্দ্র ভেউ ভেউ করে কাঁদতে কাঁদতে বলতে থাকে, আমার কোনো দোষ নেই রাজামশাই, দেওয়ালটা আমি তৈরি করেছিলাম ঠিকই, কিন্তু মাটিটা ভালো ছিল না বলে অমনভাবে ভেঙে পড়েছে। এর জন্য আমি দায়ী নই রাজামশাই, যার জমি থেকে মাটিটা এনেছিলাম সেই নবাবচন্দ্র কাবাব হচ্ছে এর জন্য দায়ী। আচমকা প্রভুচন্দ্র হুঙ্কার দিলেন, বাবু! মহারাজ সিংহাসন থেকে 10 হাত দূরে ছিটকে পড়ে আবার রাজার পায়ে লটকে পড়লেন গবু। মহারাজ আদেশ করুন। তুমি একটা অপদার্থ, রাজা রেগে গিয়ে বললেন। ঠিকই বলেছেন মহারাজ, গবু উত্তর দেন। কথা বলো না গবু, এক্ষুনি নবাবচন্দ্র কাবাবকে ধরে এনে চাবুক মেরে মেরে একেবারে শিক কাবাব বানিয়ে দাও। রাজা আদেশ দিয়েই আবার ঘুমিয়ে পড়লেন। যথারীতি বরকন্দ রাজা নবাবচন্দ্রকে চ্যাংদোলা করে ধরে নিয়ে এলো। আর নবাবচন্দ্র ছোট্ট ছেলের মতো হাত পা ছুটতে ছুটতে হাউমাউ করতে করতে এলো। নামেই নবাব, আসলে তার হাড় পাঁজরা ছাড়া দেহে আর কিছুই অবশিষ্ট নেই। রাজার পায়ে লুকিয়ে পড়ে নবাব দারুণ কাকুতি মিনতি করতে থাকে, কিন্তু রাজার আর ঘুম ভাঙে না। গবুচন্দ্র হাই তুলে বললেন, ওহে নবাবচন্দ্র, রাজামশাই সবে একটু নিদ্রায় গেছেন, এখন আর ঝামেলা করো না। এমন সময় খরাত খরাত করে একটা বিকট শব্দ হলো, আর সঙ্গে সঙ্গে একটা চড়ুই পাখি ছিটকে এসে পড়ল গবুচন্দ্রের কোলে। সেদিকে তাকিয়ে গবুমন্ত্রী বললেন, পাখিটা রাজার নাকে ঢুকতে গিয়েছিল, সে সময়েই নাকটা ডেকে উঠল, আর পাখিটা মরে গেল। বুঝেছ? রাজা এখন ঘুমন্ত, আর ঝামেলা করো না, চাবুক খেয়ে বাড়ি চলে যাও। চাবুক মারার জন্য বরকন্দা যেল। বিরাট একটা চাবুক। দূর থেকে সেই চাবুক দেখেই টুকরুর মাথা ঘুরছে, ভাবছে ভাগ্যিস মা এই চাবুকটার সন্ধান পায়নি। বীরদর্পে চাবুক কাঁপিয়ে বরকন্দা এসে রোগা পটকার নবাবকে দেখে মুখ ভেঙচে বলল, এর শরীরে একটা চাবুকও মারার জায়গা নেই। তবে কি হবে? গবুচন্দ্র ঝাঁঝিয়ে ওঠেন, রাজার আদেশ তো অমান্য করা যাবে না। এক কাজ করো, একটা মোটা দেখে লোক ধরে নিয়ে এসো, তাকেই 100 চাবুক মারো, তাতেই অপরাধীর শাস্তি হয়ে যাবে। এই কথা শুনেই টুকলু চমকে ওঠে, এবার কি? কে চুরি করলো, কে মরলো, আর কে শাস্তি পাবে? চারিদিকে হইচই পড়ে গেল। মোটা লোক চাই, যে করেই হোক মোটা লোক চাই। সকলের নজর পড়ল সর্বভুকের উপর, যে 1 পয়সায় যা খুশি খাওয়ার লোভে এদেশে এসে বাসা বেঁধেছিল। মোটা লোক চাই এই স্লোগান শুনেই সর্বভুক ছুটতে থাকে প্রাণভয়। সর্বভুক ছুটছে, বরকন্দাজও ছুটছে, বরকন্দাজ ছুটছে তো জনতাও ছুটছে, এ ছুটছে ও ছুটছে, সবাই ছুটছে। সর্বভুক চিৎকার করছে, বাঁচাও বাঁচাও। আর 1 পয়সায় যা খুশি তা খাওয়ার লোভে এ দেশে আর থাকবো না, বাঁচাও বাঁচাও। ভয়ে টুকলুর শরীর দিয়ে দরদর করে তরতর করে ঘাম ছোটে, আতঙ্কে তার শরীর কাঁপতে থাকে। একটা লাফ দিতেই তার কানে এলো মায়ের গলা, এই ওঠ, উঠে পড়। কি হলো রে? ঘুম থেকে উঠে টুকলু তখনও ঘামছে, আর চোখ দুটো তখন গরম রসগোল্লার মতো চুপসে গেছে। নমস্কার। গল্পটা কেমন শুনলেন? গল্পটা যদি ভালো লাগে অনুগ্রহ করে একটা লাইক করতে ভুলবেন না, এবং আমার চ্যানেলে নতুন শ্রোতা বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখবেন। আপনাদের গুরুত্বপূর্ণ মতামতের অপেক্ষায় রইলাম।